দেখো রে দেখো রে দেখো রে নয়ন মেলে দেখো রে নয়ন মেলে জগতের বাহার জগতের বাহার জগতের বাহার জগতের বাহার দিনের আলোয় দিনের আলোয় দিনের আলোয় কাটে অন্ধকার দিনের আলোয় কাটে অন্ধকার কি বাহার কি বাহার দিনের আলোয় কাটে অন্ধকার মরি মরি কি বাহার মরি মরি কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার কি বাহার ভূতের রাজা দিল বর ভূতের রাজা দিল বর চবর চবর তিন বর দুই তিন চবর চবর তিন বর এক দুই তিন যা চাই পড়তে খেতে পারি এক নম্বর যেখানে খুশি যাইতে পারি দুই নম্বর সারিদা বাবা গানে গাইতে পারি তিন নম্বর এমন সুন্দর ভূতের রাজা দিল বর তাই রাজা দিল বর এমন সুন্দর মহাভূত মহাভূত হিমাভূত কিমভূত বাবাভূত ছানাভূত পোড়াভূত কানাভূত কাঁচাভূত পাকাভূত সোজাভূত মাথাভূত রোগাভূত মোটাভূত আবাভূত রোগাভূত 12,000 ভূতের রাজার দয়া মোদেরই উপর ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বর আজকে ভূতের রাজার দেশে আবার ফিরে এসেছি তার মানে কি হলো মনের দেশে আবার ফিরে এসেছি আমরা আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখিয়েছি না আজকে বেশ প্রমিনেন্ট আজকে অনেকক্ষণ এটাকে কুশল এবং জয়জিৎ আমাদের লাইটসম্যান জয়জিৎ বেশ বেশি করে তাকে আলো খাইয়েছে আলো খেলে যত বেশি আলো খাবে তত বেশি এটা রিফ্লেকশন আসবে তাই আজকে সেই বিষয়টা তোমরা সবাই উপভোগ করেছো এরকম ভাবে আমরা মনের দেশেতে প্রচুর প্রচুর ঘুরেছি এর মধ্যে একটা বেশ মজাদার গল্প আমরা সবাই মিলে রাত্রে কবম্ব আমরা সেই কবম্ব কথায় চলে যাচ্ছি কবম্ব টেম্পল থেকে ফিরেছি রাতের বেলা ফেরার পরেই আমাদের ডিনার সো ডিনার যখন এসে পৌঁছলো তখন আমরা দেখলাম যে ওয়াও আমরা তো রাত্রে তখন রুটি ফুটি খাই বাট সেখানে রুটি বলতে তাওয়া রুটি বা এরকম কিছু ব্যবস্থা ছিল না যেটা ছিল সবটাই কন্টিনেন্টাল অর্থাৎ পাও রুটি তো পাও রুটি খাওয়ার পক্ষে আমি বিশেষ পক্ষপাতিত্ব ছিল না সেম অ্যাজ আমাদের যিনি মানে সত্যি যিনি আমাদের কোঅর্ডিনেটর ছিলেন হি ইজ আ ভেরি নাইস পারসন সি ইজ আ ভেরি নাইস পারসন তো সে কারণের জন্য তিনি তখন আমাকে বললো যে তোমাদের কি লাগবে তোমরা তো কিছুই খাচ্ছ না শুধু স্যুপ খাচ্ছ তোমরা আজকে কিছু নাওনি আজকে বিফ দিচ্ছে বিফ নাওনি আমরা না আমরা আমাদের একটু প্রবলেম আছে
আমরা ওগুলো একটু খাই না। ও আচ্ছা, তাহলে তোমরা কি ভেজিটেরিয়ান? আমি বলছি হ্যাঁ আমরা ভেজিটেরিয়ান। বলছে হ্যাঁ আমাকে বলেছিল যে এখানে 7 জন যাচ্ছে, 7 জন ভেজিটেরিয়ান, কিন্তু তোমরা তো ফিশ খাও। আমি বলছি হ্যাঁ ফিশ খাই। ওকে তাহলে একটা কাজ করো, আমি তোমাদের ব্যবস্থা করছি। তখন আমাদের সঙ্গে এসওটিসির একটা গ্রুপ গেছে, তো এসওটিসি গ্রুপকে তখন বলে দিল তাদের কাছ থেকে ম্যানেজ করে একটা বড় থালা ভর্তি ভাত নিয়ে এলো, একদম সরু বাঁশকাঠি চালের ভাত। আমরা মমির দেশে গিয়ে বসে খাচ্ছি শুধুমাত্র এই আমাদের কোঅর্ডিনেটরের জন্য। তার জন্য অনেক অনেক সাধুবাদ থাকে। সেলি আমাদের এরকম ভাবে অনেক বিষয়তে সাহায্য করেছিল। ইনফ্যাক্ট শুধুমাত্র ডালটাও ছিল মুগের ডাল, ভাত, মুগের ডাল, আলু ভাজা দিয়ে দুর্দান্ত খাওয়া। তো আমরা খাচ্ছি, তার সঙ্গে বাকি অংশটা একটুখানি ফলমূল বা স্যালাড করে সেগুলো আমরা নিজেরাই বানিয়ে নিচ্ছি। আর সবটা বুফে সিস্টেম, তাই সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। যেটা যখন যেটা দরকার হচ্ছে সেটা জিজ্ঞেস করে নিচ্ছি এর মধ্যে কি কি আছে ইনগ্রেডিয়েন্টস। তা ওখানে সমস্ত ছেলেরাই রয়েছে, তো ইনগ্রেডিয়েন্টস গুলো ওরা তখন বলে দিচ্ছে, যেমন যেখানে যেখানে যা যা প্রবলেমস আছে সে সমস্ত জিনিস বলে দেওয়ার পর ওয়ান অফ দ্য মেন্টার তা আমাদের সঙ্গে গেছে অমিত দত্ত। তা অমিত দত্ত তো অ্যাজ ইউজুয়াল হি ইজ অলওয়েজ সাম টাইপস অফ কি বলবো ও বেচারা। কিছুক্ষণ পরে সে নিয়ে এলো প্রচুর বরবটি। আমাকে বলছে যে বরবটি সেদ্ধ এনেছি, এর সঙ্গে খাবে? আমি বলছি না রে, আমি বরবটি খেতে একদম পছন্দ করি না, আমার এগুলো একদম পছন্দ হচ্ছে না, তুই খাচ্ছিস খা। কারণ লোকের মুখের কাছ থেকে খাবার কিনে নেওয়াটা আমার কাছে খুবই দৃষ্টিকটু। তো সেখানে চন্দন কাকাকেও অ্যাজ ইউজুয়াল ও একা খাচ্ছে, বাকিরা কেউ খাচ্ছে না। তার চন্দন কাকাকে অফার করেছে, সুব্রতদাকে অফার করেছে, তার দুজনেই বলেছে যে না আমরা খাবো না, তুই খা, আজকে আমাদের শরীরটা ঠিক ভালো নেই, তুই খা। ও প্রায় 1 প্লেট ভর্তি বরবটি সেদ্ধ খেয়ে যাচ্ছে, তার সঙ্গে ভাত ডাল আলু ভাজা তো আছে। আর সঙ্গে সঙ্গে আমাদের কিছুক্ষণ আমাদের জন্য শুধুমাত্র একটা আলু চোখা বানিয়ে দিল ওরা। আমাদের ঠিক মানে বাঙালিদের যেরকম আলু চোখা আমরা বাড়িতে বানাই, ঠিক সেরকমই একটা আলু চোখা আমরা সেদিনকে ভাতের সাথে খেয়েছিলাম। তবে শুকনো লঙ্কা ছিল না, সেখানে কাঁচা লঙ্কা ছিল, ধনে পাতা ছিল, অবশ্যই টমেটো ছিল, ক্যাপসিকামস ছিল, আর কি সব পাতা ছিল বা পাতা ছিল না অন্য কিছু। সো আমরা সেই সমস্ত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেতে ও প্রায় খাওয়া শেষের দিকে আমি বলছি যে আর খাবি না? আমি আর খেতে পারছি না, বুঝলে অনেক খেয়েছি। যে অমিত প্লিজ ইউ ডোন্ট মাইন্ড, আমি ঘরে যাচ্ছি, হ্যাঁ আজকে আমি আর খেতে পারছি না, আমি তোদের সঙ্গে আজকে কোম্পানি দিতেও পারছি না, কারণ আজকে অনেক হাঁটা হয়েছে, তারপরে ক্যামেরা নিয়ে অনেক শুটিং হয়েছে, তো সে কারণের জন্য আমি একটু টায়ার্ড ফিল করছি, তাই আমি একটু ঘরে যাচ্ছি। আর তোকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তুই যেটা বরবটি সেদ্ধ করে খাচ্ছিস না, এটা বরবটি সেদ্ধ নয়, এটা অক্টোপাস। ও না করে তারপরে বমি করার একটা প্রচেষ্টা করতে লাগলো, বাট আমরা আর সমস্ত মুখ চোখগুলো কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছিল। বাই দ্য বাই আমাদের আর কিছু করার নেই, তখন হি ইজ অলরেডি ডান, তখন তো আমাদের আর কি বলার আছে। তাই সে কারণের জন্য সেই দিনকে পর থেকে তাই যেটা আমরা নিতাম সেটাই ওর দিন, তাই হাত বাড়াতো। খুব সুন্দর একদিন আমরা মাছ খেয়েছিলাম, মাছ মানে প্রায় লুটে খাওয়ার মতন মাছ খেয়েছিলাম। ওরকম লুট করা মাছ কোনোদিন কেউ খায়নি। সমস্ত লোকেরা মানে শিপের লোকেরা সবাই স্টার্ট হয়ে গিয়েছিল যে এরা এত মাছ খাচ্ছে কেন। বেকড মাছ ছিল, কিন্তু খুব সুন্দর সুস্বাদু একটা নীল নদের মাছ। চলো এই সঙ্গে সঙ্গে একটা গান শুনিয়ে দিই, তারপরে আমরা আসবো তুতেন খামিনের একটু গল্প নিয়ে। আমাদের বলতে হবে এই গানটির সিনেমার নাম কি। ওকে, 1976 সালে এই গানটি এই সিনেমাটি রিলিজ করেছিল। সিঙ্গার হচ্ছে শৈলেন্দ্র, লতা মঙ্গেশকর, মিউজিক ডিরেক্টর বাপি লাহিড়ী, লিরিসিস্ট অমিত খান্না, ফিল্ম ডিরেক্টর সুরিন্দর ধর, কাস্টে ছিল ঋষাদ আনন্দ, সিমি গারেওয়াল, নজিম সরিম, শিয়াব লাগু এবং জগদীশ রাজ। চলো শুনে নি গানটা। জানতে চাইবো তোমাদের কাছ থেকে এই নাম কি।
फसाना बन जाता है, प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। आज सजना का सजनी से हो रहा सामना, सजना का सजनी से हो रहा सामना, खेल ही खेल में मिल गया आमना, नाना हा हा नाना। प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है, प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। कहने की नहीं बात मगर ये फिर भी कहता हूँ मैं, रहने की नहीं जगह कोई तेरे दिल में रहता हूँ मैं, कहने की नहीं बात मगर ये फिर भी कहती हूँ मैं, रहने की नहीं जगह कोई तेरे दिल में रहती हूँ मैं। जिद करे प्यार में पड़ेगा हारना, नाना हा हा नाना। प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है, प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। आज सजना का सजनी से, आज सजनी का सजना से हो रहा सामना, खेल ही खेल में दिल का सामना, नाना हा हा नाना। प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है, प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। नादा समझ कर तुमको देखो माफ कर दिया हमने, प्यार की किताब से जुदाई का नाम ही साफ कर दिया हमने, नादा समझ कर तुमको देखो माफ कर दिया हमने, प्यार की किताब से जुदाई का नाम ही साफ कर दिया हमने। प्यार की बात तुम कभी ना टालना, नाना नाना नाना। कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है, प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। आज सजना का सजनी से, आज सजनी का सजना से हो रहा सामना, खेल ही खेल में मिल गया हो सामना, हाँ हाँ। प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है, प्यार में कभी कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। हो हो हा हा ওকে, চলো এবার একটুখানি আমরা তোতেন খামে নিয়ে একটু কথা বলি। মহারাজা তোতেন খামেন, যিনি খ্রিস্টপূর্ব 1333 সাল থেকে 1323 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন, মাত্র 10 বছর। তুতানখামেন একজন প্রাচীন মিশরীয় ফারাও ছিলেন, যিনি রাজ পরিবারের শেষ ইজিপশিয়ান ফারাও হিসেবে চিহ্নিত হয়েছিলেন। রাজা আখেনাতানের পুত্ররূপে তার প্রকৃত নাম তুতানখামেন, অর্থাৎ সূর্যদেবের রূপ। পরে তুতানখামেন নামকরণ এই হয়
সূর্যের বিশেষ একটি নিদর্শন তার মধ্যে দেখতে পাওয়া যায়। 1382 সালে 42 খ্রিস্টপূর্বে 1342 খ্রিস্টপূর্বে তুতিনখামেন জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার কার্যকলাপে ধর্মীয় একদেশদর্শিতায় মিশরবাসী ক্ষুব্ধ ছিল। প্রচন্ড পরিমাণে ইনি ছিলেন সেলফিশ এবং ভীষণভাবে তিনি দাম্ভিক ছিলেন, যে কারণের জন্য তার এই ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে দেশবাসী তো প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েছিল এবং সেই কারণের জন্য তার সঙ্গে প্রজাদের মধ্যে এমন বিরোধ তৈরি হলো যে প্রজারা রাজাকে রাজগদি থেকে ছাড়ানোর মানুষ তৈরি করতে শুরু করলেন। এই সময় দেব আমান আবার সংবিধান প্রতিষ্ঠিত হন। দেব আমান অর্থাৎ সূর্য দেবতা। এই সূর্য দেবতা অর্থাৎ মিশরের থেকে প্রথমে সবাই মনে করে রাজার জন্য দেশের মধ্যে বন্যা পরিস্থিতি আসতে শুরু করলো। দেশের সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যেতে আরম্ভ করলো। সবাই রাজাকে দোষ দিতে আরম্ভ করলো। রাজার এরকম ধর্মীয় কার্যকলাপ সাধারণত কখনো কোনো সময় আগে কোনো রাজার মধ্যে দেখতে পাওয়া যায়নি, কিন্তু এইরকম ধর্মভীরু রাজা ধর্মের নামে নিজের স্বার্থ সিদ্ধি করে চলেছেন, যেটা প্রজারা একদম মেনে নিতে পারলেন না। অবশেষে রাজার পতন হল। রাজার পতন ঘটিয়ে তুতিনখামেন অর্থাৎ সূর্যের রূপ যাকে বলা হয়, তিনি রাজা হলেন। রাজা হয়ে তিনি কর্মের দুষ্কর্মের জন্য তিনি প্রায়শ্চিত্ত করতে লাগলেন এবং প্রায়শ্চিত্ত করার পর অবশেষে দেশ থেকে মেঘরাজি সরে গিয়ে দেশের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ, মহামারী, বন্যা সবকিছু একসঙ্গে গ্রাস করেছিল দেশে। এই সব কিছু আস্তে আস্তে সরে গিয়ে দেশ আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হল। 8 বছর বয়সে এই তুতিনখামেনকে সিংহাসনে বসানো হয়। এই 8 বছর বয়সে সিংহাসনে বসান প্রজারা তাকে 8 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত তিনি সম্পূর্ণ পিতার দুষ্কর্মের প্রায়শ্চিত্তের কাজে নিজেকে নিযুক্ত করেন। বাবা হলেন আখেনাতেন এবং মা হলেন ইয়াঙ্গার লেডি, অর্থাৎ মা হলেন দ্য ইয়াঙ্গার লেডি। তুতিনখামেন ধনুর্বিদ্যায় দারুণ পারদর্শী ছিলেন। তুতিনখামেনের বাবার রাজত্বকালের সময় ধর্ম বিলুপ্তর পথে যখন যাচ্ছিল বলে মিশরীয় ধর্মকে পুনর্জাগরণের সাথে সাথে তিনি সমৃদ্ধ করেছিলেন সঠিকভাবে। আমরা তার রাজত্বকালের সময় যে সমস্ত স্মৃতিস্তম্ভগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল সেগুলো সংরক্ষণের ব্যবস্থা সেগুলো তিনি করেছিলেন। যে সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছিল সেগুলোরও ব্যবস্থা করেছিলেন এই তুতিনখামেন। তুতিনখামেনের রাজধানী ছিল আখেনতাত এবং সেখান থেকে তিনি তার রাজধানীকে থেবসে স্থানান্তরিত করেন। তুতিনখামেনের 2টি কন্যা, প্রথমটি গর্ভধারণেই মারা যান এবং দ্বিতীয় সন্তানের জন্মের পর সেটিও মারা যায়। তুতিনখামেন তার বাবার দেহাবশেষ ভ্যালি অফ কিংস অঞ্চলে রেখেছিলেন। তুতিনখামেন রাজধানী আখেনতাতে থেকে থেবসে স্থানান্তরিত করার সময় তিনি সেখানে 9 বছর রাজত্ব করেছিলেন। 60 এবং 70-এর দশকে যখন তার সমস্ত ধন সম্পত্তি সকলের সামনে তুলে ধরা হয়, তিনি তার সমস্ত ধন সম্পত্তি প্রজাদের ভালোর উদ্দেশ্যে, প্রজাদের উন্নতির প্রকল্পে সবকিছু 2 হাতে বিলিয়ে দেন। এইটাই তাকে রাজা থেকে মহারাজা করে ফেলেন। তার কার্যকলাপের জন্য তিনি সকলের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন। কারনার রাজপ্রাসাদের থেবসে তিনি একটি মন্দির বানিয়েছিলেন যা আজ বিলুপ্ত হয়ে গিয়েছে। অল্পকাল তিনি রাজত্ব করেছিলেন বটে, কিন্তু রাজ পরিবারের অন্য সকল রাজা বা ফারাওদের থেকে তিনি ছিলেন সবার থেকে বিখ্যাত এবং অন্য রাজাদের থেকে তিনি যেমন ছিলেন প্রজা হিতৈষী, তেমন ছিলেন রাজ্যের সুবৃদ্ধির এবং সমৃদ্ধির জন্য নানা রকম কাজ করেছেন। গাছে থেকে খেজুর চাষ থেকে শুরু করে
মিশরীয় কার্যকলাপের কারুকার্য এবং এছাড়াও আমাদের আতর প্রকল্প, এই সমস্ত শিল্পকর্মের মধ্যেও তার অবদান অনন্য। তুতের খামেনের জন্যই মিশরের সভ্যতা আজ টিকে আছে। চলো আবার একটা গান শুনবো, তার আগে অবশ্যই জেনে নেব আজকে উত্তর। মুভির নাম চলতে চলতে একদম সঠিক উত্তর দিয়েছেন যারা, তারা হচ্ছেন সায়ন্তনী চ্যাটার্জি, সায়ন্তী চ্যাটার্জি, নুপুর বেরা, রীতা দাস, পৃথা সোমা, সোমা চ্যাটার্জি, তনুশ্রী মুখার্জি, পৌলমী ব্যানার্জি, প্রশান্ত নাথ, রমা চ্যাটার্জি, বোনা সাধুকা, সুমিতা ব্রহ্ম, সুব্রত গিরি, দেবাশিস চট্টোপাধ্যায়। আমরা একটু আগে বললাম যে তুতের খামেনের তার বাবার মৃতদেহটি একটা জায়গায় রেখেছিলেন। তোমরা বলতে পারবে সেই জায়গাটির নাম কি? আমি তো উত্তরটা বলে দিয়েছি, তোমাদের বলতে হবে সেই উত্তরটি। ওকে, চলো একটা গান শুনি। বর্তমানে তোমাদের একটি এইটা তো তোমরা বলবেই, তার সঙ্গে সঙ্গে আমি আরেকটি প্রশ্ন তোমাদের করছি। 1982 সালে একটি ছবি রিলিজ করেছিল ত্রয়ী। এই ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন রাহুল দেব বর্মন। গীতিকারের নাম কি? এটাই হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন। গীতিকারের নাম কি? শিল্পী আশা ভোসলে, অভিনয় ছিলেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সৌমিত্র ব্যানার্জি, সুজিত কুমার, কৃষ্ণ মুখার্জি, প্রদীপ কুমার, হেলেন এবং রুমা ঠাকুরদা। একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, চিরনা চলে, চলে যেও না, চলে গেলে বন্ধুরা ফিরে পাবে না। চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে মধুরাত্রি রে পাবে না। হায় না, হায় না।
চলে যেও না, যেও না চলে। ডেকে নাও কাছে আমাকে, লজ্জাটাতে ক্ষতি কি হলো তো চেনা শোনা, না হলে তাতে ক্ষতি কি। এমন চুরি করে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে মধুরাত্রিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে মধুরাত্রিরে পাবে না। হায় না, হায় না। ফিরে আসি আবার আমরা তুতিন খামেনের গল্পে। মিশরের ফারাও তুতেনের জীবন রহস্যের অন্ত নেই। বিখ্যাত ফারাও মমি প্রায় 10 বছর পর খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। আচানের পুজো করা বন্ধ করে তিনি আম্মের পুজো শুরু করেন। এরপর থেকে তিনি তার নাম তুতেন খাতেন থেকে তুতেন খামুন এর পরিবর্তন করেছিলেন। তুতেন খামুন এর কবরের সামনে আঁকা ছবিতে আমরা দেখতে পাই যে তিনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আমরা যখন তুতেন খামেনের কবরের মধ্যে যে পৌঁছলাম, সেখানে দেখলাম সমস্ত হ্যারোগ্রাফিক ওয়ার্ডসে কিছু লেখা আছে, এছাড়াও কিছু ওয়াল পেন্টিং রয়েছে যেখানে তিনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। অনেকেই দাবি করছেন যে এটা সিরিয়ার যুদ্ধে তার মৃত্যু হয়েছিল। এছাড়া গাইনিকোমাসিয়া, মারফান সিনড্রোম, উইলিয়ামস ট্র্যাডার এবং এক্স লিঙ্কড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি সিনড্রোম, এছাড়া স্কলিসিও, বোন নেক্রোসিস, ম্যালেরিয়া প্রভৃতি রোগে তিনি ভুগছিলেন। 1922 সালে প্রথমবার তিনি ব্রিটেনের প্রত্নতত্ত্ববিদ হার্ডওয়ার্ড কার্টার বা ফারাওদের মমি যখন পরীক্ষা নিরীক্ষা চলছে, তখন 1922 সালে তার মমিতে লোক প্রথম প্রবেশ করে এবং খুঁজে বার করে। কার্টার সহ তার সকল রহস্যজনক মৃত্যু ঘটেছিল, এটা কিন্তু একটি বিশেষভাবে পরিচিত। সেই কারণের জন্য কি রহস্যজনক ভাবে তার মৃত্যু হয়েছিল সেটা পরীক্ষা নিরীক্ষায় আজও বোঝা হয়তো সম্ভব হয়নি। প্রত্নতত্ত্ববিদদের আগ্রহের সীমা ছিল না। তারা তার মমিকে নিয়ে বহুভাবে তারা আলোচনা করতে করতে তারা দেখেন যে তার পিঠের পাঁজরের হাড়ের মধ্যে হাড়গুলো খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে স্বাভাবিকভাবে তারা একটা হত্যার তত্ত্ব উঠে আসে। এছাড়া অনেকে মনে করেন যে তাকে বিষ দেওয়া হয়েছিল, সে কারণের জন্য তিনি মারা গিয়েছিলেন। আবার অনেকে মনে করেন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আবার অনেকে মনে করেন মাথায় তার রক্ত জমাট বাঁধার চিহ্ন কিন্তু সেই মমির মধ্যে দেখতে পাওয়া গেছে, অর্থাৎ তাকে হত্যার রহস্যের ফুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিক, আজকের দিনে বসে তখনকার দিনের এই সমস্ত চির রহস্যাবৃত ঘন অন্ধকার থেকে আলোর দিশা পাওয়া খুব ডিফিকাল্ট।
1922 খ্রিস্টাব্দে হার্ডওয়ার্ক রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন এবং ল্যাট্রন নিকটে একটি জায়গায়, যে জায়গাটির নাম আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সে জায়গাটির নাম কি উত্তরে সবাই দিতে পারেনি, তাই সেই কারণের জন্য আমি বলে দিচ্ছি। এনার সমাধি 18 নম্বর গুহায় ছিল, আর এনার 18 নম্বর গুহায় ছিল দ্য ভ্যালি অফ কিংস। দ্য ভ্যালি অফ কিংস এ ছিল এই উত্তরটি যারা যারা দিয়েছে, আমার মনে হচ্ছে উত্তর অনেকে দিয়েছে, যারা যারা দিয়েছে তাদের নামগুলো একটু পরে বলছি। ভ্যালি অফ কিংস অঞ্চলে স্বর্ণমণ্ডিত রত্ন খচিত প্রস্তর সবাধারে রক্ষিত ছিল তার মমিটি। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল এই তুতেনখামেনের বিষয়গুলো। আমরা যখন নিয়মিত দেশের বইয়ের মাধ্যমে হয়তো সেটা করা সম্ভব নয়, মমির দেশে ডকুমেন্টারি ফিল্ম আমরা তৈরি করব, যখন তৈরি করব তখন অবশ্যই তোমরা দেখতে পাবে তুতেনখামেনের গয়নার কিরকম ভ্যারাইটি ছিল, কিরকম চয়েস ছিল, ডিজাইন পর্যন্ত তিনি নিজে করতেন। কত কত গুণী মানুষ ছিলেন তিনি। তাই সেই জন্যই বোধহয় মাত্র 18 বছর তিনি ছিলেন। কায়রো মিউজিয়ামে আজও সংরক্ষিত রয়েছে তার সেই সুমূল্য, দুষ্প্রাপ্য এবং অতি মূল্যবান তার কারুকার্যময় সমস্ত গহনা, এবং রয়েছে তার সেই ক্যাসকেটটি অর্থাৎ কফিনটি, যেটির মধ্যে তাকে রাখা হয়েছিল। মিশরের আরেকটি বড় দ্রষ্টব্য হচ্ছে এখানকার বিশেষ এক ধরনের ফর্মুলায় তৈরি সমাধার। অনেকের মাথার মধ্যে একটা জিনিস থাকতে পারে যে এখানে মমি কিভাবে তৈরি করা হতো। মমি তৈরির একটা বিশেষ পন্থা ছিল, সেখানে কিছু লিকুইড ফরমেশনস ছিল, যে লিকুইড ফরমেশনস এর তথ্যগুলো আজ সম্পূর্ণভাবে লুপ্ত প্রায় হয়ে গেছে। এই লিকুইড কম্পোজিশনস গুলো রাখা হতো একটি জারে। সেই জারগুলো কিরকম দেখতে ছিল সেটি একবার তোমাদের আমি দেখাবো। একটু আমাকে এটা একটু দাও। সেই জারগুলো খানিকটা এরকম দেখতে ছিল। আমরা মমি ছবিতে জারগুলো দেখেছি। ডু ইউ নো ইটস আ জার? এটা একটা জার। এই জারটার মধ্যে রয়েছে কেমিক্যালস রাখা হতো। এই জারটা খোলার উপায় ধরা, দেন লক খোলা, and then open. এর মধ্যে অরিজিনাল ভাবে এর ভেতরে জিনিসপত্রগুলো রেখে সেটাকে বন্ধ করে দেওয়া হতো তার মুখটি। এরপর তাকে রাখা হতো অন্য কন্টেনারের মধ্যে। একটা কন্টেনারের মধ্যে 4টি করে এইরকম সলিউশনস থাকতো। ওয়ান অফ দেম ইজ দ্য প্যারট সিচুয়েশনস। এই প্যারট একজন দেবতা, একজন হচ্ছেন আমাদের মামি, যিনি মমি তৈরি হবেন। সেই মমি দেবতার ছবিটিও কুশলকে বলবো একবার দেখাতে। সেম অ্যাজ এরকম ভাবে মমি দেবতার ছবিটি এইভাবেই খোলা হয় এবং এইভাবেই তাকে রাখা হয়। এরপর তোমাদের দেখাবো ফারাউস, অর্থাৎ যিনি এই টোটাল বিষয়টিকে তার পাখনার মাধ্যমে ধরে থাকে। তাদের বিশ্বাস এই যে মৃত্যু দেবী
তাকে তুলে নিয়ে চলে যাওয়ার পর ইনি সেই মমিকে রক্ষা করেন। আমাদের দেশের যেমন অনেকে থাকে যে মৃত্যুর প্রহরা বলে, আমরা যেমন শ্মশানেতে অধিকাংশ জায়গায় দেখতে পাই শিয়াল, তো শিয়ালই হচ্ছে মৃত্যুর দেবতা। তাই শিয়ালই একমাত্র তাকে রক্ষা কবচ হিসেবে রক্ষা করে। তাই শিয়াল দেবতাকে সবসময় তারা তাদের সামনে রাখে। এই শিয়াল দেবতাই মনে করে তারা মমি হিসেবে তাকে রক্ষা করবে এবং রাজার প্রাণ থেকে শুরু করে রাজার অস্তিত্বকে বিলীন হতে দেবে না মাটির সঙ্গে, বা ভূত বা প্রেত হিসেবে তাকে বেরিয়ে আসতে দেবে না এই শিয়াল দেবতা। ভূত বা পিশাচ হয়ে যদি রাজা কোনো সময় মমি থেকে বাইরে বেরিয়ে আসে, তাহলে শিয়াল দেবতা তাকে গ্রাস করবে। এইভাবে তুতানখামেনের সমস্ত দেবতার মূর্তিগুলো এই তার কবরের বড় কন্টেনারের মধ্যে খচিত করা আছে, যেগুলো হয়তো যখন আমরা দেখাবো তখন তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে। আমরা আরেকটা জিনিস, মিশরের সবচেয়ে বড় জিনিস, আমরা তো এই এতগুলো জিনিস তোমাদের দেখিয়েছি, গিজার ঘটনাটি এবার একটু বলবো। গিজার ছবিটা একটু আমরা গ্রেট পিরামিড এর সামনে দেখতে পাই এরকম একজন বসে আছেন। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন সিংহ, অর্থাৎ আমরা দেখেছি সিংহ আমাদের জেদ বা বিক্রমের প্রতীক ছিল। পরবর্তীকালে এই গিজার অঞ্চলের এই যে মাথাটি দেখছেন, এই মাথাটি আমাদের ফারাওয়ের মাথা। গিজা অঞ্চলে প্রথম অংশে এটি একটি মন্দির ছিল। এই মন্দিরটি চুনা পাথরের উপর নির্মিত হওয়া হয়েছিল। চুনা পাথর দ্বারা এই মন্দিরটি নির্মিত ছিল। এই মন্দিরের ভেতরে কার কোন দেবতার মুখ ছিল বা মূর্তি ছিল বা ছিল কি ছিল না সে সম্পর্কে আজও অনভিজ্ঞ সকলে। সেটি সম্পূর্ণ আজ লুপ্তপ্রায় এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে গিজার ভেতরের অংশটি। গিজার ভেতরের এই যে মূর্তিটি দেখা হচ্ছে, এর মেইন এন্ট্রেন্স ছিল এইটা। সেই এন্ট্রেন্স আজ সম্পূর্ণরূপে বন্ধ। তাই আজ আমাদের কাছে রয়েছে তার একটি স্মৃতিসৌধ। এরপর আমি তোমাদের দেখাবো একটা ছোট্ট ডেমনস্ট্রেশন জাস্ট ফর দ্য ক্যাসকেট। ইটস আ ক্যাসকেট। এটি বড় বড় বিশাল বিশাল সাইজ হয়। এই ক্যাসকেট বা একে বলা হয় আমাদের মৃত্যু হওয়ার পর তাকে কবর দেওয়ার। তার শাসনকাল কিরকম ছিল, তিনি কেমন ছিলেন, এটা তাতে প্রকাশ করা হয়। অর্থাৎ তিনি রাজত্ব করছেন, তিনি ঘোড়ার চড়ে যুদ্ধে যাচ্ছেন, তিনি আমাদের সূর্য দেবতা তুতানখামেন, তিনি ইয়াং রাজা। এবার বলবো কুশলকে একবার উপরের দিকে উঠে আসতে। তাকে হত্যা করা হয়েছিল, তাই নকশাটা এরকম। আমি বললাম যে মৃত্যুর দেবতা এই ক্যাসকেটের মধ্যে সবসময় তাকে পাহারা দিচ্ছেন। ক্যাসকেটটি যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো মৃত্যুর দেবতা ভেতরে বসে আছেন।
সবকিছু দেখানোর জন্য। এর পরে যে জিনিসটি তোমাদের কাছে দেখাবো সেটাকে বলা হয় ওবেলিস্ক। এটাকে বলা হয় ওবেলিস্ক। ওবেলিস্ক কথার অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ, অর্থাৎ কোন রাজা কি কি করে গেছে তার জীবনে সেই বিষয়টি এই ওবেলিস্কের মধ্যে হ্যারোগ্রাফিক ভাষায় এই টোটাল বিষয়টি লেখা হয়। এই হ্যারোগ্রাফিক ভাষার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটি, যেটি আমি তোমাদের বলেছিলাম যে একটি পোকা, যে পোকাটি বালির মধ্যে পাওয়া যায় এবং পিরামিডসের মধ্যে যে পোকাটি রাখা হয়, যে যাতে অন্য কোনো লোক ভেতরে ঢুকলে পরে সৈন্যের প্রয়োজন নেই, তারাই তাকে খেয়ে ফেলবে। এই সেই পোকাটি দেখতে পাচ্ছ, এই পোকাটি। এছাড়াও সেই পোকাটির এখানেও তার প্রতিমূর্তি করা আছে। ব্ল্যাক কালারের পোকাগুলো হয় ওকে, থ্যাংক ইউ কুশল। এরপর আমরা চলে আসছি যে একটা বিশেষভাবে তুতেনখামেনের একটি মুখোশ আমরা সব সময় সব জায়গায় দেখতে পাই, তাই না? তেমনি তুতেনখামেনের একটি মুখোশটা যেটি আমরা সব জায়গায় দেখতে পাই সেটি হচ্ছে এটি, তাই তো? তুতেনখামেন তিনি এই মুখোশটি পরে রাখতেন যেহেতু তার অনেক রকমের স্কিন ডিজিজ ছিল। এছাড়াও তার শরীরের মধ্যে নানা রকম প্রবলেম থাকার কারণে তার হাড় ক্ষয়ের একটা বিশেষ রোগ ছিল। সেই কারণে সোনার বর্ম দিয়ে তার শরীরটিকে ঢেকে রাখা হতো এবং তার মুখটিও এইভাবে সোনার বর্মের আচ্ছাদনে ঢেকে রাখা হতো, যাতে তিনি বা তার রূপ দেখে কেউ আঁতকে না ওঠে। মিশরীয় জাদুঘরে এই রূপটি তার আজ রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক কিছুই জানতে পারলাম আমাদের তুতেনখামেনের সম্বন্ধে। তুতেনখামেনের মমিটা যখন আমরা দেখতে গেলাম তখন দেখেছি তার হাইট খুব একটা বেশি নয়। টমের মধ্যে একটা কফিনটি বেশ বড়, সোনা দিয়ে মোড়া সেই কফিনটি। কফিনের মধ্যে দুটি কাঠের ফ্রেম আছে এবং সেই কাঠের ফ্রেমের উপরে নানা রকমের কারুকার্য করা সোনার মূর্তি। জীবিত অবস্থায় তিনি যে সমস্ত জিনিস ব্যবহার করতেন সেই সমস্ত জিনিস রয়েছে তার মমির পাশে। গয়না গাটি থেকে শুরু করে মাস্ক পর্যন্ত, ফার্নিচার থেকে জামা কাপড়, রথ থেকে অস্ত্র, সমস্ত কিছু, এমনকি তিনি যে স্নো পাউডার ব্যবহার করতেন সেগুলো পর্যন্ত, অর্থাৎ কসমেটিক্স যা যা তিনি ব্যবহার করতেন সেগুলো পর্যন্ত সুন্দরভাবে সাজানো ছিল তার মধ্যে। এছাড়াও তার সঙ্গে ছিল 12 জন ব্যক্তি, যিনি গ্রন্থ পাঠ করতে করতে তাকে মৃত্যুতে সমাহিত করেছিলেন, তাদের একটি করে রেপ্লিকা। এছাড়া এই সমাধি মন্দির থেকে আমরা যখন বাইরে বেরিয়ে আসি দেখতে পাই অনেকগুলো জায়গা যেগুলোতে বলা হয় মমি। বহুদিন আগে, এবার আমরা তুতেনখামেন থেকে বাইরে বেরিয়ে আসছি একটু অন্য জায়গায়। সেই অন্য জায়গায় যাওয়ার আগে আবার আমরা তোমাদের উত্তরগুলো জেনে নেব। আর আজকে কি অনেক কিছু তোমরা জানতে পারলে? অনেকদিন ধরে অনেকেই হয়তো এই জিনিসগুলো সম্বন্ধে দেখেছো, কিন্তু কোনোদিন এই জিনিসগুলোর এত গুরুত্ব কি আছে না আছে সে সম্পর্কে হয়তো অভিজ্ঞ ছিলে না। যাকে আমি অতটা অভিজ্ঞ নই, তবুও নিজের পড়াশোনার মাধ্যমে যতটুকু যা জানতে পেরেছি। এরপরে আমরা যাব ক্যাটাকম্ব। ততক্ষণ উত্তরের পর ক্যাটাকম্বে যাব। ক্যাটাকম্বে যাওয়ার আগে একটা গান তো শুনে নেবো নাকি?
চলো, ভ্যালি অফ দ্য ক্লিংস যারা সঠিক উত্তর দিয়েছিল তারা হচ্ছেন ইন্দ্রাণী সরকার, পৃথা শোভা, তনুশ্রী মুখার্জি, অমরনাথ ঘোষাল, কস্তুরী মুখার্জি, সঙ্গীতা ঘোষ, দেবযানী মজুমদার, রমা চ্যাটার্জি, পৌলমী ব্যানার্জি, চন্দন চ্যাটার্জি, জয়শ্রী নন্দী, মোনা সাধুকা, কুহেলি ব্যানার্জি, সুব্রত গিরি, নূপুর বেরা, চন্দ্রানী গাঙ্গুলি। একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা। এবারে চলে আসছি আমাদের সিনেমার যে গানটি তোমাদের কাছে বলেছিলাম, স্বপন চক্রবর্তী, একদম সঠিক উত্তর। দিকপাল চ্যাটার্জি, দেবাশিস চট্টোপাধ্যায়, নন্দিতা মুখার্জি, তনুশ্রী মুখার্জি, কুহিলি ব্যানার্জি, ব্রততী ঘোষাল, পৌলমী ব্যানার্জি, গুরুদাস মুখার্জি, শান্তনু চ্যাটার্জি, নূপুর সরকার, অমরনাথ ঘোষাল, জয়শ্রী নন্দী, সোমা চ্যাটার্জি, অর্পণ ভট্টাচার্য, সুস্মিতা ব্রহ্ম, পৃথা সোমা, মৌমিতা মুখার্জি, চন্দন চ্যাটার্জি, প্রশান্ত নাথ। আজকে কিন্তু আমরা মমির দেশ থেকে বাড়ি ফিরে আসবো, এবং বাড়িতে ফিরতে গেলে তো একটু সময় লাগে, তাই আবার আমাদের দেখা হবে 12 তারিখ। তবে এখনো গান বাকি আছে, চলে যেও না। আর মমির দেশে অনেক গল্প বাকি আছে। তাই সেই কারণের জন্য বলতে পারি যে আমাদের এই সুন্দর সন্ধ্যাটির একটা অন্যরকম নাম আছে। তোমাদের কাছে এবার পরবর্তী প্রশ্ন, যে এই ছবিতে শতাব্দী রায় ছিলেন, অপর্ণা সেন ছিলেন, ভিক্টর ব্যানার্জি ছিলেন, প্রমুখ ছিল। এদের যে একজন বিশেষ লোক ছিল, অর্থাৎ সন্তান ছিল, বা ভিক্টর ব্যানার্জির যে একজন বোন ছিল, দুটির মধ্যে যে কোনো একজনের নাম তোমরা আমাকে জানাতে পারো। ছবির নাম একান্ত আপন। 1981 সালে তা রিলিজ হয়। তার থেকে একটি গান করার চেষ্টা করছি। রাহুল দেব বর্মন ছিল সঙ্গীত পরিচালক।
যেখানে সব চেনা যায়, খুঁজে নাও, বেছে নাও তুমি শান্তিতে। আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আরু আরু আমার আমার মন যাকে চায়। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা চায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা চায়। খুঁজে নাও, দেখে নাও তুমি শান্তিতে। আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আহা আহারু আহারু আমার আমার মন যাকে চায়। আমি ভেবে গেছি প্রেমেরই খেলাতে একদিন হারিয়ে যাব জীবনের মেলাতে। বুঝতে পারি জীবনে তোমাকে আগে সরাই, বুঝে নাও, দেখে নাও তুমি শান্তিতে। আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আহারু আহারু আমার আমার মন যাকে চায়। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা চায়, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। খুঁজে নাও, দেখে নাও তুমি শান্তিতে। আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আহারু আহারু আমার আমার মন যাকে চায়। চলো আবার একটু গল্প শুনে নিই আমরা ক্যাটাকম্ব সম্বন্ধে। ক্যাটাকম্ব হচ্ছে এমন একটা জায়গা যেটাকে আমরা বলি সাধারণত একটি বিশেষ রকমের, যেটা আমরা বর্তমানে এসি ভাবে মর্গ তৈরি করেছি। মৃত্যুর দেশ যখন শুধু মরার গল্প ছাড়া তো আর কোনো গল্প হতে পারে না। তাই ক্যাটাকম্ব হচ্ছে এমন একটা জায়গা যেটি আবিষ্কৃত করেন, কি আবিষ্কৃত করেন? এই ম্যাগাজিন কিনবে, সেখানে দেখে নেবে, না করলে বলবো না। চলো আমরা গল্পটা বলি। ক্যাটাকম্ব অনেকদিন পরে একটি উঁচু ঢিবির মতন অংশ দেখতে পাওয়া যায়। ইংরেজ শাসক যখন এই জায়গায় আসে, তারা তখন বিভিন্ন জায়গা খোঁজ করতে করতে এই জায়গায় আসেন এবং দূর থেকে দেখেন যে মরুভূমির মধ্যে একটি জায়গা ভীষণ ভীষণ ভাবে চকচক করছে। তারা সেই দিকে আস্তে আস্তে এগোতে শুরু করেন এবং সেই চকচকে পাথুরে জায়গার সামনে এসে দেখেন একটি ছাতার মতন জায়গা। তাদের একটু সন্দেহ হয় যে এখানে কি নিশ্চয়ই কিছু আছে। বালি সরানো হয় এবং তারপরে শুরু হয় খনন কার্য। অ্যাজ ইউজুয়াল খনন কার্য করে দেখা যায় যে মাটির তলায় রয়েছে শয়ে শয়ে মৃতদেহ। এই শয়ে শয়ে মৃতদেহগুলো প্রত্যেকটি মমি। তারপর আমাদের প্রত্নতত্ত্ববিদরা এবং সারা বিশ্ব থেকে সমস্ত প্রত্নতত্ত্ববিদরা সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তারা সেখানে ইনভেনশন শুরু করেন। ইনভেনশন করে যেটা জানা যায় বা ইনভেস্টিগেশন করে যেটা জানা গেল, তাতে জানা গেল যে এটি এক ধরনের মর্গ। যে সমস্ত লোকেরা কিং ভ্যালিতে অর্থাৎ ভ্যালি অফ কিংসে বা ভ্যালি অফ কুইন্সে জায়গা পেত না, সেই সমস্ত আমলা বা বড় লোকেদের জন্য এই ক্যাটাকম্বের ব্যবস্থা করা হয়েছিল।
ক্যাটাকম্ব হচ্ছে এমন একটি জায়গা যেখানেতে প্রচুর প্রচুর মৃতদেহকে রাখা হতো, কিন্তু তাদের কোনো রকম ভাবে যেভাবে রাজাদের মৃতদেহকে রাখা হতো, অর্থাৎ প্রেতাত্মার ব্যাপার একটি ছিল। তো সে কারণের জন্য বহু মানুষরা মনে করত যে এখানে প্রেতাত্মা ঘুরে বেড়ায়। 3 তলা ছিল এই ক্যাটাকম্বটি, 3 তলা এবং চক্রাকারে, অর্থাৎ আমাদের সেই লোহার সিঁড়িতে সেই ছাদে ওঠার মতন একটা বিষয় তার ছিল। এই লোহার সিঁড়িটি ছিল পাথরের, অর্থাৎ বিশাল বড়, যেটি প্রায় 6 থেকে 8 ফুট চওড়া এবং ডেপথটা প্রায় 45 থেকে 65 ফুট নিচ পর্যন্ত, অর্থাৎ টোটালটাই ছিল আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড থাকার জন্য এটি এসির কাজ করত। এছাড়া এই মমিগুলোতে এমন ভাবে কেমিক্যাল লাগানো থাকতো এবং ড্রাই বরফ এখানেতে এমন ভাবে ইউজ করা হতো যে কোন রকম ভাবে মমি গাত্রে কোন রকম পচন আসতো না। এখান থেকে প্রায় 3500 মমি উদ্ধার করা হয়েছে। বিশেষ আমলা বা জাগিরদারের জন্য একটি বিশেষ ঘর আছে এখানে, এবং সেখানে জাগিরদারের মৃতদেহ বা মমিদেহ রাখা ছিল। সেখানে অবশ্যই আমাদের শিয়াল দেবতা এবং আমাদের প্যারট দেবতা, মানে আমাদের শিয়াল দেবতা কাল এবং আমাদের প্যারট দেবতা বা মমিদের প্যারট দেবতা অর্থাৎ প্রকৃতি একসঙ্গে বিচরণ করছেন, যাতে এই আমলা কোনোরকম ভাবে ভূত হয়ে না আসতে পারে। কিন্তু বহু মানুষের যে সমস্ত মৃতদেহ বা আমলার যে সমস্ত লোকেরা ছিল, তারা জানতো বা তারা বুঝতো যে এদের নিশ্চয়ই আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের কোন রকম ভাবে এখানেতে প্রিজার্ভ করা আছে তাদের বডিগুলোকে। তাদের বডির উপরে তো কোন রকম ভাবে দেবতার কোন সাইন দেওয়া নেই। তাই মাঝে মধ্যে প্রিস্ট অর্থাৎ পুরোহিত আসতেন এবং এসে এই জায়গাগুলোকে ব্লেস করে দিয়ে যেতেন, অর্থাৎ আশীর্বাদের জল ছড়িয়ে দিয়ে যেতেন। এই ব্লেস করে দিয়ে যাবার পর তারপরে এখানেতে রাত কাটানোর জন্য লোক থাকতো। ক্যাটাকম্বের একটি জায়গা ছিল যেখানেতে এই লোকেরা থাকতো, এবং শুধু তাই নয়, তারা ওখানে খাওয়া দাওয়া পর্যন্ত করত। খাওয়া দাওয়া করত এবং খাওয়া দাওয়া করার পর তারা যে খাবার দাবার গুলো খেত, ভবিষ্যতে তাদের উচ্ছিষ্ট কেউ খেয়ে বা ভূতেরা যদি তাদের বা প্রেতাত্মা যদি এসে সেই তাদের উচ্ছিষ্ট খায়, খেলে তারা সবাই আবার তাদের দেশের লোক হয়ে যাবে বা তাদের সঙ্গে তাদের মমি হয়ে কোনো একটা কোঠরের মধ্যে তাদের ঢুকে পড়তে হবে। এই মানসিকতা ছিল তাদের মধ্যে। এই মানসিকতা থাকার জন্য তারা যে খাবার দাবার যে পাত্রে খেত, সেই পাত্রগুলোকে ভেঙে ফেলতো। সেই কারণের জন্য বহু জায়গায়, এখানে অনেক জায়গাতে, অনেক এরিয়াতে এইরকম মাটির জলের পাত্র এবং মাটির থালার স্তূপ হয়ে গিয়েছিল। হিউজ আকারের মাটির থালা স্তূপ হওয়ার জন্য এই ক্যাটাকম্বকে অনেকে বলে পোটারি অফ ক্যাটাকম্ব, ব্রেকেন পোটারিজ অফ ক্যাটাকম্ব, অনেকে এটাকে বলে। চলো ক্যাটাকম্বের গল্প শুনলাম, এবার উত্তর জেনে নেব। উত্তর এসে হাজির হয়ে গেছে আমার সামনে। শকুন্তলা বড়ুয়া অর্থাৎ যিনি ভিক্টর ব্যানার্জির বোন হয়েছিলেন, সুদেব স্বর্ণকার, দেবাশিস চট্টোপাধ্যায়, দেবযানী মজুমদার, মৌসুমী ব্যানার্জি, অর্পণ মুখার্জি, তনুশ্রী মুখার্জি, মৌলমী ব্যানার্জি, জয়শ্রী নন্দী, সঙ্গীতা ঘোষ, সঞ্চালী বন্দ্যোপাধ্যায়, সমর ঘোষ, কস্তুরী মুখার্জি, সুস্মিতা ব্রহ্ম, প্রশান্ত নাথ, চন্দন চ্যাটার্জি, দিকপাল চ্যাটার্জি, বন্নিশিকা সেনগুপ্ত, পারমিতা ঘোষ, মোনা সাধুকা, শুভ্রা অধিকারী, রীতা দাস, ব্রততী ঘোষাল, সুদীপ পাল, রবীন্দ্রনাথ মুখার্জি, গুরুদাস মুখার্জি, পুষ্পিতা বেরা। একদম সঠিক উত্তর দিয়েছ। দ্বিতীয়টি হচ্ছে মাস্টার তাপু, একদম সঠিক উত্তর। পৃথা সোমা, সুব্রত গিরি, সায়ন্তনী চ্যাটার্জি, অর্পণ ভট্টাচার্য, বন্নিশিকা সেনগুপ্ত, সোমা চ্যাটার্জি, সুজিত কুমার চ্যাটার্জি, নূপুর বেরা, অর্পিতা রায়, সুরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সুভাষিস চক্রবর্তী সঠিক উত্তর দিয়েছ। আমরা এবারে একটা গান শুনে নিই, তারপর আবার একটা গল্প বলবো। চলো, আজকে তো আমাদের মমের দেশের শেষ দিন, আর আমরা এমনিতেও অনেকদিন ছুটি খাবো, সেজন্য একটু বেশি গান, অল্প আর বেশি গান
ছবির নাম সাজন। এই ছবিতে এই গানটি দুবার ব্যবহার করা হয়েছে, কখনো এসপি বালাসুব্রমণ্যম, কখনো অনুরাধা পরওয়াল। এখানে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ছাড়াও আরো একজন অভিনেতা আছেন, তিনি হলেন সলমান খান। এই সলমান খান এবং সঞ্জয় দত্তের মাঝখানে একজন ছিলেন আমাদের, যাকে আমরা मैंने प्यार किया ছবিতেও দেখেছি, হ্যাঁ, লক্ষ্মী বলে। লক্ষ্মী ছিল এই সাজন সিনেমার একজন। বলতে পারো এই লক্ষ্মীর অরিজিনাল নাম কি? बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। हमारे हृदय आरज़ू है तुम्हारी, ओ हमें हर घड़ी आरज़ू है तुम्हारी, होती है कैसी सनम बेकरारी, मिलेंगे जो तुमको तो, मिलेंगे जो तुमको तो बनाएंगे हम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। हमारी गजल है तसव्वुर तुम्हारा, ओ हमारी गजल है तसव्वुर तुम्हारा, तुम्हारे बिना अब न जीना हमारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक हम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। सागर की बाहों में मौजे है जितनी, सागर की बाहों में मौजे है जितनी, हमको भी तुमसे मोहब्बत है
बेकरारी ना अब होगी कम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे लो, कसम चाहे लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। পরবর্তী গল্পে আবার ফিরে এসেছি আমাদের একটি জায়গা নীল নদীর মধ্যে দিয়ে তখন আমরা যাচ্ছি। নীল নদীর মধ্যে আমরা প্রায় 3 দিন ছিলাম আমাদের ক্রুজে। ক্রুজ সাফারি ছিল এখানে, তাই ক্রুজের মধ্যে আমরা প্রায় 3 দিন ছিলাম। এই ক্রুজের মধ্যে দিয়ে যেতে যেতে একটি বিশেষ জিনিস, অর্থাৎ আমি কিন্তু মিশরের সব জায়গাগুলো কিন্তু তোমাদের বলছি না, বিশেষ বিশেষ কিছু কিছু জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে নীল নদের উপরে একটি ব্যারেজ আছে। এই ব্যারেজটি কিরকম সেটা অবশ্যই ফেসবুকে আমি তখন দিয়েছিলাম, তোমরা হয়তো কিছুটা তার আন্দাজ করতে পারবে। ধরে নাও আমরা একটা জায়গা দিয়ে কাগজের নৌকা আমাদের এতে ছেড়েছে চৌবাচ্চায় বা একটা বড় জায়গা। এই বড় জায়গার মধ্যে যখন আমি চৌবাচ্চার মধ্যে জায়গাটি ছাড়লাম, ছাড়ার পরেতে আমরা দেখলাম যে আমরা বেশ উঁচুতে আছি, অর্থাৎ নদীর ওপরে। তখন আমরা হঠাৎ দেখছি আমরা বেটে হয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা নিচে চলে যাচ্ছি, আর মাটি অর্থাৎ আশপাশের মাটিটা আমাদের উপরে চলে যাচ্ছে, জাহাজটা ঢুকে যাচ্ছে। বেশ বেশ ভয়ঙ্কর ব্যাপার। আমরা জলের মধ্যে থেকে হঠাৎ ভেতরের দিকে ঢুকে যাচ্ছি কেন? এখানে এরকম ভাবে করা হয়েছে, অর্থাৎ নীল নদের গভীরতা এত বেশি, এবং সবচেয়ে বড় কথা এখানে যে ব্যারেজটি রয়েছে সেই ব্যারেজটিকে বাঁচানোর জন্য এবং নীল নদের জলকে সব দিকে সরবরাহ সঠিকভাবে করার জন্য করা হয়েছে একটি ড্যাম প্রকল্প। এই ড্যাম প্রকল্পের মধ্যে জাহাজগুলো, অর্থাৎ যেমন আমাদের টোল বুথে আমরা কিউ আকারে দাঁড়িয়ে থাকি, জাহাজগুলো এরকম কিউ আকারে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরে দুটি এক একটি কিউবের মধ্যে 2টি করে জাহাজ ঢোকে এবং একটি গেট পড়ে যায়, এবং গেটটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাম্প করে সেখান থেকে জল বাইরে বার করে দেওয়া হয়, যার ফলে জাহাজগুলো ছোট হয়ে যায়, অর্থাৎ নিচের দিকে নেমে যায়। এরপর জাহাজটা যখন পাস করে ব্রিজের তলা দিয়ে বেরিয়ে চলে যায়, তখন আবার পাম্প করে জল তুলে দেওয়া হয়, আবার জাহাজটি উপরে উঠে আসে এবং মূল নদীর সঙ্গে আবার তাকে কানেক্ট করে দেওয়া হয়। কি সুন্দর মজার ব্যাপার না একটা? এই মজার ব্যাপারটার সঙ্গে সঙ্গে আমরা চলো একটা দিল তো পাগল হ্যায় ছবি থেকে একটা মজার গান শুনে নিই। अरे रे अरे ये क्या हुआ, मैंने न ये जाना। अरे रे अरे बन जाए ना कहीं कोई अफसाना। अरे रे अरे कुछ हो गया कोई न पहचाना। अरे रे अरे बनता है तो बन जाए अफसाना।
তেওহারই বলবো, তেওহারের আলোচনা হয়েছিল বা বিশেষভাবে দেখানো হয়েছিল, যে কারণের জন্য 12টার পরেতে অনেকেই অপেক্ষা করে তাদের সঙ্গী সাথীকে খুঁজে পেতে। তাই সেই তেওহারের অরিজিনাল নামটা কি তোমরা এই ছবিতেই এইটি পরিষ্কার করা হয়েছিল, বা এই ছবি থেকেই আমাদের মধ্যে বা ইয়াং জেনারেশনের মধ্যে পরবর্তীকালে ছড়িয়ে পড়ে এই তেওহারটি। So, what is the name of the utsav? हाथ मेरा थाम लो साथी जब तक हो, बात कुछ होती रहे बात जब तक हो, सामने बैठे रहो तुम रात जब तक हो। अरे रे अरे ये क्या हुआ मैंने ना ये जाना, दिल के मौसम को आग जैसी लग गई आज शबनम को, ऐसा लगता है किसी ने छू लिया हमको। अरे रे अरे ये क्या हुआ मैंने न ये जाना, अरे रे अरे बन जाए ना कहीं कोई अफसाना, अरे रे अरे कुछ हो गया कोई न पहचाना, अरे रे अरे बनता है तो बन जाए अफसाना। चले जाओ जरा हम संभल जाए, धड़कने दिल की कहीं ना मचल जाए, वक्त से आगे कहीं ना हम निकल जाए। अरे रे अरे ये क्या हुआ कोई न पहचाना, में तुम में कुछ तो है कुछ में ही है क्या, और कुछ हो जाए तो कुछ यकीन है क्या, देख लो ये दिल जहाँ था वो वही है क्या। अरे रे अरे ये क्या हुआ मैंने ना ये जाना, अरे रे अरे बन जाए ना कहीं कोई अफसाना, अरे रे अरे कुछ हो गया कोई न पहचाना, अरे रे अरे बन जाए अफसाना। ওকে, এবার আমরা অনেকটা এগিয়ে এসেছি আস্তে আস্তে শেষের দিকে। তা আমার মনে হয় তোমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে সেটি অবশ্যই তোমরা লিখে পাঠিও, আর সেই সঙ্গে অবশ্যই উত্তরের আশায় আমি বসে আছি। উত্তর নিশ্চয়ই চলে এসেছে বলে মনে হচ্ছে, একদম রূপঙ্কনা উত্তর নিয়ে হাজির হয়ে গেছে। লক্ষ্মীকান্ত বার্দে একদম ছিল তার অরিজিনাল নাম। তার অরিজিনাল নাম কি? লক্ষ্মী নাম দেওয়া হয়েছিল। স্নেহাশিস মুখার্জি, দেবাশিস চট্টোপাধ্যায়, পৃথা শোভা, সুশান্ত ভট্টাচার্য, দীপপাল চ্যাটার্জি, দেবযানী মজুমদার, পৌলমী ব্যানার্জি, চন্দন চ্যাটার্জি, ব্রততী ঘোষাল, চন্দ্রা চক্রবর্তী, বন্দিশিখা সেনগুপ্ত, সায়ন্তনী চ্যাটার্জি, নূপুর বেরা, সুস্মিতা ব্রহ্ম, পুষ্পিতা বেরা, সোমা চ্যাটার্জি একদম সঠিক উত্তর দিয়েছ। এবার চলে আসছি পরবর্তী, হ্যাঁ একদম
একদম সঠিক উত্তর। 14ই ফেব্রুয়ারি ন্যাকামির দিন, ভ্যালেন্টাইন ডে। অ্যাকচুয়ালি ইট ইজ ভলেন্টিয়ার ডে, বাই দ্য বাই সেটাকে একটুখানি চেঞ্জ করে আমরা করি ভ্যালেন্টাইন ডে। বাই দ্য বাই যারা যারা সঠিক উত্তর দিয়েছো তারা হচ্ছে দেবাশিস চট্টোপাধ্যায়, নন্দিতা মুখার্জি, তনুশ্রী মুখার্জি, কস্তুরী মুখার্জি, শান্তনী চ্যাটার্জি, সুদেব স্বর্ণকার, দেবযানী মজুমদার, পৌলমী ব্যানার্জি, ইন্দ্রাণী সরকার, অভিজিৎ চক্রবর্তী, সঙ্গীতা ঘোষ এবং মুকেশ নাগ, জয়শ্রী নন্দী, মহুয়া নাগ, পৃথা সোমা চ্যাটার্জি। ইজ দ্য রাইট আনসার ইজ ভ্যালেন্টাইন ডে। চলো এই ভ্যালেন্টাইন ডে এর গল্প শুনতে শুনতে যখন বলছি তখন এইরকমই একটা বিশেষ গল্প আমরা কালকে তোমাদের শুনিয়েছি প্রেমের দেবীর। আজকে তোমাদের কোন গল্প শোনাবো সেই সব নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মনে আসছিল যে কুমির গল্প, কিন্তু কুমির দেবতার গল্প তোমাদের শোনানো হয়ে গেছে। তাই আজ আমরা চলে যাচ্ছি সরাসরি সাহারা মরুভূমিতে। ভোরবেলা আমরা সাহারা মরুভূমির উদ্দেশ্যে রওনা দিলাম। সেই দিনকে আমরা আসওয়ান এসেছি। আসওয়ানে থেকে আমরা সোজাসুজি বাসে করে চলতে আরম্ভ করলাম সাহারা মরুভূমির দিকে। সাহারা মরুভূমিতে যাওয়ার আগে আমরা একটি জায়গায় জাস্ট করে আঙুলের কাজ করতে নেমেছি, এমন সময় হঠাৎ থেকে সূর্য উদয় হচ্ছে। অন্ধকারের মধ্যে দিয়ে যখন সূর্য উদয় হচ্ছে তখন কমলা হয়ে গেছে মরুভূমির চারপাশ। সেই সাহারা মরুভূমির, যে সাহারা মরুভূমির গল্প আমরা ছোট্টবেলায় নজরুল ইসলামের গল্পের মধ্যে পেয়েছি। কি সেই গান একটু আমাকে জানিয়ে দিতে পারবে? সেই গানটি কোন গান যেখানে রয়েছে সাহারা মরুভূমির কথা? সেই গানটি একটুখানি তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো। এই সাহারা মরুভূমিতে মাঝে মাঝে জেগে ওঠে কি আলেয়া। বিভিন্ন জায়গায় কিছুক্ষণের মধ্যে মরুভূমির মাটি ভীষণভাবে উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু আমরা সবাই তখন কালো জ্যাকেট পরে আছি। গরম করছে না, ভীষণ শীত করছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া চালাচ্ছিল তখন। সকালে সেই ঠান্ডা হাওয়ার মধ্যে মাঝে মাঝে ইচ্ছা করছিল একটুখানি গরম কিছু খেতে। তাই আমাদের দিদিমণি অর্থাৎ আমাদের মিস সেলি সে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিল আমাদের গরম চায়ের। গরম চা, গরম কফি আর সঙ্গে টোস্ট। দারুণ হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। তারপরে ব্রেকফাস্ট খেয়ে সাহারা মরুভূমির মধ্যে খানিকক্ষণ হাঁটাচলা করলাম আমরা। এরপর আমরা গেলাম আরেকটা জায়গা যেটাকে বলা হয় লোয়ার ড্যাম এবং আরেকটিকে বলা হয় বিগার ড্যাম। লোয়ার ড্যাম এবং বিগার ড্যাম নীল নদীর উপরে এই ড্যামটি করার পরেতে সেখানেতে বিশেষভাবে দুইটি দেশের মধ্যে একটি সমন্বয় সূত্র তৈরি করা হয়েছিল। এই দুটি দেশ হচ্ছে, একটা হচ্ছে নাম্বার 1 ইজিপ্টের টোটাল অংশটি মিশরের, এবং আরেকটি হচ্ছে ঠিক আমাদের আফ্রিকার মাঝখানে। হ্যাঁ, এই দেশটির নাম কি? এটা তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রইল, খুব সোজা প্রশ্ন, যেটির সঙ্গে মাঝে মধ্যেই প্রচন্ড পরিমাণে ঝগড়া হয়, যেখানেতে মাঝে মধ্যে গোলা বারুদ ছোটে। বলতে পারবে এই জায়গাটির নাম কি? অপেক্ষায় রইব সেই জায়গাটির নাম শোনার জন্য। আর সাহারা মরুভূমি থেকে এবার আমাদের নৌকাটাকে একটুখানি ভিড়িয়ে নিচ্ছি চাঁদ সিতারে ফুল और खुशबू की तरफ। चलो
खुशबू, चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं। ताजा ताजा कली खिली है हम उसके दीवाने हैं। अरे खाली घटाए बरखा सावन हो, काली घटाए बरखा सावन ये तो सब अफसाने हैं। ताजा ताजा कली खिली है हम उसके दीवाने हैं। बहनों के ताज गवानी का हंस के लौट गया बचपन। बीच गजल सब कल की बातें, बीच गजल सब कल की बातें उसके नए तराने हैं। ताजा ताजा कली खिली है हम उसके दीवाने हैं। रूप में इतना सादापन तो कितना सुंदर होगा मन। रूप में इतना सादापन तो कितना सुंदर होगा मन। दिन गहरे और श्रृंगार बिना वो तो लगती है दुल्हन। काजल बिंदिया कंगन झुमके, काजल बिंदिया कंगन झुमके ये तो गुजरे जमाने हैं। ताजा ताजा कली खिली है हम उसके दीवाने हैं। खुशबू ये तो सारे पुराने हैं। ताजा ताजा कली खिली है हम उसके दीवाने हैं। अरे काली घटाए बरखा सावन ये तो सब अफसाने हैं। ताजा ताजा कली खिली
है हम उसके दीवाने हैं। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক উত্তরের আশার অবশ্যই থাকার প্রচেষ্টা করব। আমরা মিশরের দেশে একদম শেষ লগ্নে চলে এসেছি। এইখানেতে আমরা যখন মিশরের শেষ দিন আমরা যখন অবশ্য তোমাদের অনেকটা প্রশ্ন করেছি, আর প্রশ্ন করবো না, থাক চলো। আমরা মিশরের দেশে যখন একদম শেষ জায়গায় ফিরে এলাম, তখন আমাদের একদিন ছুটি দেওয়া হলো। ছুটি দেওয়া হলো কিসের জন্য? যে তোমরা নিজেদের মতন করে নিজেরা ঘুরে বেড়াও। কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আছে, সবাই কিন্তু খুব ঠকবাজ আছে, তাই অবশ্যই দরদাম করে নেবে এবং তোমরা জেনে নেবে যে সেটি মিশরীয় পয়সায় না ডলারে তারা বলেছে। তাই আমাদের বিশেষ অপেক্ষা করতে হলো না, আমাদের মিশরীয় পয়সাতেই আমরা যেভাবে ভয় পেয়ে গেছিলাম সেই ভয়ের মধ্যে না থেকে মিশরীয় পয়সাতেই একদিন অটো করে রাস্তায় বেরিয়ে পড়লাম। আমার কেনার ভীষণ শখ, তাই সেই কেনার জন্য আমরা একটি জায়গায় ঢুকলাম। প্রথম যে জায়গাটি ঢুকেছিলাম সেটির নাম হচ্ছে, যেহেতু বিভিন্ন বিভিন্ন জায়গায়, সেই জন্য আমি শুধু নামগুলো বলে যাচ্ছি। যে জায়গায় গেছিলাম, প্রথম যে জায়গায় ঢুকেছিলাম সেই জায়গাটির নাম হচ্ছে খালিলি বাজার। খালিলি বাজারে যারা কফি খায়নি বা তারা সাধারণত এই বিষয়টি বুঝবে না। খালিলি বাজার একটা ওপেন মার্কেট। এই ওপেন মার্কেটের সামনে একটা বড় সুন্দর বিল্ডিং, যেটি গ্রিন কালারের, এবং এখানে প্রত্যেকটি দোকানে কফি এবং চা তৈরি হচ্ছে। সেখানেতে শুধুমাত্র চাই খেতে পাওয়া যায়, অর্থাৎ চায়ের সঙ্গে টোস্ট ফোস্ট তোমরা এখন অর্ডার করলে পাওয়া যায়। তা আমাদের সঙ্গে যেহেতু খাবার ছিল, আমরা সেখানে টেবিলে বসার সঙ্গে সঙ্গে একজন চলে এলেন এবং বললেন what you want। আমরা বলে দিলাম we want tea or coffee whatever। দেন তারপরে এসে আমাদের সামনে উপস্থিত হলো কফি, এবং কফিটি ছিল একদম স্টিলের গ্লাসে। অতখানিটা কফি কোনোদিন খাইনি, কিন্তু আমি খাই, তাই সে কারণে আমার কোনো অসুবিধা হয়নি। বাকিরা সেখানে খেয়েছে কফি উইথ কোকো চকলেট, কোকো চকলেটের সঙ্গে কফি এবং সুগার অবশ্যই না। তাই কফির কিরম টেস্ট এবার বুঝতে পারছো। মুখ তেতো হয়ে যাওয়ার পর তারপরে আমরা কোন রকমে উঠলাম, উঠে টুঠে গেলাম খালিলি বাজারের জাস্ট পিছনে। খালিলি বাজারের জাস্ট পিছনে একটা জায়গায় গিয়ে, এখানে কিন্তু খুব দরাদরি করতে হয়। আমরা ফার্স্ট কিনলাম আমাদের এখানে একটি সুন্দর চামড়া, যেটি হচ্ছে সেখানকার উটের চামড়া দিয়ে তৈরি একটা সুন্দর গালিচা, যেটি দেখানো পাবলিক প্লেসে সম্ভব নয়। দেন তারপরে গেলাম আরেকটি জায়গায়, যেখানেতে পাওয়া যায় সুন্দর সুন্দর অর্নামেন্টস। আমার বিশেষ প্রিয়জনদের জন্য কিনলাম সেই অর্নামেন্টস। এরপর গেলাম একটি সুভেনির বাজারে, যেটির ছবি খালিলি বাজার দিলে পরেই যে জায়গাটি দেওয়া যায় যে অনেক লাইটের দোকান, অনেক সুন্দর সুন্দর মিরর্স লাইট, অনেক সুন্দর সুন্দর ঝাল লালটন এখানে পাওয়া যায়। খুব দারুণ জায়গা। এছাড়া মিশরীয় বিভিন্ন কাপড় জামাও এখানে পাওয়া যায়। আমরা এরপরে যে দোকানটিতে ঢুকলাম সেখানে পেলাম এই সমস্ত সুভেনিরস গুলো। দোকানে এই সমস্ত সুভেনিরস গুলো কেনার পর দোকানদার তো বিশেষভাবে, কেন জানি না, দোকানদার বিশেষভাবে আমার প্রতি একটু আকর্ষিত হয়ে পড়েছিল। দোকানদার খালি বলছিল ব্রাদার প্লিজ। আর ব্রাদার তো সেরকমই যে আসলটিকে একটুখানি মানে কি বলবো, যাচাই না করে কোনো জিনিস নেয় না। তাই অবশ্যই আমাদের এই জিনিসগুলো হয়ে গিয়েছিল প্রচুর দাম, প্রচুর দাম, এক একটি দাম 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 করতে করতে আমার দমদম অবস্থা। কিন্তু আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো তো আমি কখনোই ছাড়বো না। তাই মিশরীয় অর্থাৎ ইজিপশিয়ান কারেন্সিতে আমি আমার এই টোটাল জিনিসগুলোর দাম হয়ে গিয়েছিল তখন ৩৫০০
ইজিপশিয়ান পাউন্ড। তো ৩,৫০০ ইজিপশিয়ান পাউন্ড শুনে আমার তো বুকের ভেতরটা ধরাস করে উঠলো। ৩,৫০০ ইজিপশিয়ান পাউন্ড, দেন হাউ ক্যান আই, মানে তাকে বললাম তাহলে কি করে অন্য অন্য জায়গাগুলো ঘুরবো বলো, তুমি তো আমার গলা কেটে আমাকে এখানে খেয়ে নেবে, ইউ জাস্ট আমাকে এখানেতেই তুমি জড়াই করে ফেলছো। তো তখন ভেরি মাচ মানে ভীষণ হাসিমুখ ছিল। আমাকে তখন বলছে ক্যান ইউ লাইক হোয়াট ডু ইউ নো গড়গড়া। কিন্তু আমার ইচ্ছা থাকলেও উপায় ছিল না, কারণ আমার সঙ্গে আমার যা সমস্ত সাগরেদরা ছিল তারা বেশ চোখ বড় বড় করে আমার দিকে তাকাতেই বাস আমার আর গড়গড়াটা খাওয়া হলো না। বাই দ্য বাই, দেখার ইচ্ছা ছিল মিশরীয় তামাকের গড়গড়ার কিরকম স্বাদ, যাকে সেটা আর হলো না আনফর্চুনেটলি। তারপরে তিনি আমাকে বললেন তোমার যেটা পছন্দ তুমি নিয়ে নাও আমার দোকানের ভেতরে ঢুকে। তার দোকানের ভেতরে ঢুকে আমি অনেক কিছু পছন্দ করা জিনিসপত্র নিলাম। শুধু নিলামই না, আমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল সেখানে আমাদের সঙ্গে যে সমস্ত বাঙালি বন্ধুরা গিয়েছিল তাদেরও অনেক জিনিস কিনে দিলাম, এবং কিনে দেওয়ার পরে আই ওয়ান্ট ফ্রম হিম মাই কমিশন। সো আমার তো বিল তখন ৩,৫০০। দেন তারপরে তো সেই নাচুর বাতা না 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 করতে করতে ১৫০০ পাউন্ড তার হাতে গুঁজে দিয়ে আমি যখন চলে আসছি তখন হি ইজ কাম উইথ মি অ্যান্ড কাম টু মি অ্যান্ড জাস্ট হাগ মি। দেন আমি তো বললাম ফর দিস হাগ আই ওয়ান্ট ফ্রম ইউ দ্য, বলে আমি সঙ্গে সঙ্গে কি করলাম, এই বাক্সটা হাতেতে তুলে নিলাম। সো দেন তখন আমাকে বলছে I have a knife, please you kill me. Then আমি তখন তাকে বললাম no no no, if you killed then what I do। তারপরে কিছুক্ষণ পরে সে খানিকক্ষণ বসে বসে নিয়ে ভেবে টেবে নিয়ে একটু দম দরস্ত করে ওকে ইউ মাই ফ্রেন্ড সো ইউ ক্যান গো। সো ইটস কমপ্লিটলি ফ্রিলি আমি সেটিকে নিজের পকেটস্থ করে নিয়ে চলে এলাম। এবং লোকজন যারা এলো আমাদের জিনিসপত্র দেখে তো পাগল হয়ে গেল, কি করে এত সস্তায় তোমরা কিনলে, আমাদের গালে চড় মেরে মেরে কিনে নিয়ে জানো। দেন তারপরে এই যে বিষয়গুলো, কারণ শপিং করতে আমি একটু বেশি ভালোবাসি, এই বিষয়গুলো আমরা যখন কিনলাম বাকিরা কিনলো সবাই 25 পাউন্ড দিয়ে, বাট আমি 4টি জিনিস ছিল এখানে, আমি একটি আমার মাকে দিয়েছি, তার মধ্যে থেকে সেটি হচ্ছে ওই বেড়াল দেবতা। আরেকজন আছেন বেড়াল দেবতা, এটার কথা বলতে ভুলে গেছিলাম। এই বেড়াল দেবতা অর্থাৎ তিনি আমাদের জাস্ট ষষ্ঠীর বাহন যাকে বলা হয় বেড়াল, সেই ষষ্ঠীর বাহনের মতো যেমন আমাদের এখানে বেড়াল আছে সেখানেও তেমন বেড়াল দেবতা, অর্থাৎ প্রজননের বাহন হিসেবে বা প্রজনন দেবতা হিসেবে। তাই এইরকম 4টি জিনিস আমি জাস্ট 10 পাউন্ডে পেয়ে গিয়েছিলাম। সেইটা দেখে তাদের মাথায় হাত, 20 পাউন্ড করে কিনেছি, তুমি 10 পাউন্ডে 4টে, তারপরে যাই হোক আমি একটুখানি দরাদরি করি তো সেই কারণে, বা হয়তো মাই ফ্রেন্ডস করে নিতে পারলে, আমার মনে হয় বন্ধু করে নিতে পারলে বা বন্ধুকে মতন করে কথা বলতে পারলে বোধহয় সব জিনিসটাই ভালোভাবে হয়ে যায়। কিন্তু আমরা কি করি, মানুষকে মানুষের মতন বিচার না করে দোকানদারকে দোকানদারের মতন বিচার করি, ক্রেতাকে ক্রেতার মতন বিচার না করে। তবে সব দোকানদার সমান হয় না, যেখানে মন টিপবে সেই তো মন টানবে সেই দোকানে। এরপর আমরা যখন ফিরে গেলাম লাক্সারি গিয়ে আমরা কিনলাম প্রচুর জিনিস। ওখানেতে আমাদেরকে অনেক অনেক জিনিস উপহার দিল অনেকে, আমার সঙ্গে যারা গিয়েছিল। আমি কালকে যে গেঞ্জিটি পরেছিলাম সেটিও একজন উপহার দিয়েছে, আবার আমি ভেবেছিলাম আজকে আরেকটি গেঞ্জি পরে আসবো যেটি আমাকে সুব্রততা উপহার দিয়েছিল, যাকে 12 তারিখে হলো হ্যালোগ্রাফিক্সের গেঞ্জিটি পরে তোমাদের সামনে আসার চেষ্টা করব। কিন্তু 12 তারিখ তো জন্মাষ্টমী না, সো 12 তারিখে কিভাবে আসবো আমি ভেবে পাচ্ছি না। তবু প্রত্যেকের বাড়িতে গোপাল পুজো করবে না লাইভে আসবো সেটা একটা ভেবে চিন্তে দেখবো। যাই হোক আমরা চেষ্টা করব সেদিনকে আসার।
তাই 12 তারিখে আমাদের ক্লাস দেখা হবে। আজকে আমরা এই জিম থেকে এখানে বিদায় নেব এবং বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরগুলো জানিয়ে দেব উত্তরগুলো। সেটা হচ্ছে মোমের পুতুল মোমের দেশের মেয়ে দেশে যায়, নির্মল চঞ্চল পায়। আরবি ঘোড়ার সাওয়ার তুলে বাদশা জ্বালা তুলে। একদম সঠিক উত্তর। আমি একটু যাচাই করলাম ঠিকঠাক উত্তর দিয়েছি কেন। সঙ্গীতা ঘোষ, কস্তুরী মুখার্জি, জয়শ্রী নন্দী, তনুশ্রী মুখার্জি, সুপর্ণা গাঙ্গুলি, মৌমিতা মুখার্জি, রীনা সেনগুপ্ত, শুভাশিস ব্যানার্জি, নূপুর বেরা, পারমিতা ঘোষ, দেবাশিস চট্টোপাধ্যায়, অমরনাথ ঘোষাল সঠিক উত্তর দিয়েছ। ওকে, এবার পরের জায়গাটি হচ্ছে সুদান, একদম রাইট আনসার। যারা রাইট আনসার দিয়েছে তারা হচ্ছেন অনুরাধা বসু, ইন্দ্রাণী সরকার, সঙ্গীতা ঘোষ, দেবাশিস চট্টোপাধ্যায়, অঙ্কিতা রাও, রবীন্দ্রনাথ কোনার, অভিজিৎ গুহরাজা, দীপাল চ্যাটার্জি, মোনা সাধুকা, সুশান্ত ভট্টাচার্য, চন্দন চ্যাটার্জি, ব্রততী ঘোষাল, পৃথা সোমা, চন্দ্রানী গাঙ্গুলি, অর্থিত ঘোষাল। আজকের গান দিয়ে শেষ করব আমাদের আজকের মিশর সফর। আবার দেখা হবে আমাদের 12 অথবা 13, ওই 12 কি 13 তারিখে আবার তোমাদের সঙ্গে আমি আসছি। ততক্ষণের জন্য সবাই আনন্দ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে একটু সময় দাও আমি যাতে একটু শুটিংটা কমপ্লিট করতে পারি। আমার সঙ্গে সমস্ত রক্তিমার মেয়েরা মনে হয় নাচবে। মেয়েরা টুকটা টুকটা টুকরা বিবি টুকটা পালে চল মেসা রঙ জমা দো के बंदे गले उताले। मेरे हाथों पे मैं चांद रखूं, किस बात में धर दूं तारे। हेलो हेलो तुम रोड पे जब तक आई, ये लो मेरे साले की बत्ती छाई। हेलो हेलो तुम बचने की आई, ये लो कंट्रोल करो मेरे भाई। धक 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 के ये चल चल बोले सारी चूड़ियां रात बनी है मस्तानी, कोई दिल भर जानी कर ले गल्ला चूड़ियां। हेलो हेलो दिल से कनेक्ट करना, ये बातें डायरेक्ट करना। धक 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 के ये चल चल बोले हम सारी चूड़ियां रात बनी है मस्तानी, तो दिल भर जानी कर ले गल्ला चूड़ियां। धक 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 के ये चल चल बोले हम सारी चूड़ियां रात बनी है मस्तानी, तो दिल भर जानी कर ले गल्ला चूड़ियां।
मुझको ऐसी कहानी समझा दे बात नहीं करता ये जन्मों का हमारी ये हमें और है कुछ फैसानी समझे ना हो अब जाना कह रही है हो बताना हो प्यार करने से भी मुश्किल है निभाना हो अंदर जन्मा तेरा ये कहना ये जरा मेरे टच में रहना धक 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 करके लेते चल वाले अपनी सारी चूड़ियां रात बनी है दस्तानी तो दिल पर रानी चले गल्ला दूरिया धक 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 करके लेते चल वाले अपनी सारी चूड़ियां रात बनी है दस्तानी तो दिल पर रानी चले गल्ला दूरिया ওকে চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো খুশি থাকো আজকে সবাইকে জানিয়ে টাটা